রাম আগুন নয় প্রেরণা, বিবাদ নয় সমাধান। রাম মন্দিরে আবেগপ্রবণ মোদি। রাম মন্দিরে যে রামলালার মূর্তির প্রাণ সঞ্চার অনুষ্ঠান তা আমরা সকলেই দেখেছি, এবং সেই প্রাণ সঞ্চার অনুষ্ঠানের পরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী মোদি বক্তব্যে। সেটাই ফুটে উঠল তার বক্তব্যে আজকে, যেভাবে তিনি রামের কথা বলতে গিয়ে বললেন যে রাম আগুন নয় প্রেরণা। এবং আহ, আরেকটি কথা যেটা বলেছেন যে অনেকে বলেছিল রাম মন্দির হলে দেশে আগুন লেগে যাবে, কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। রাম মন্দির সদ্ভাব ও সমন্বয়ের প্রতীক। রাম মন্দির সমাজের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। রাম আগুন নয়, রাম প্রেরণা, রাম বিবাদ নয়, রাম সমাধান। রাম শুধু আমাদের নয়, রাম সবার। রাম শুধু বর্তমান নয়, রাম অনন্তকাল। গোটা বিশ্ব জুড়ে রয়েছে রাম। এবং শুধু তাই নয়, এই যে রাম মন্দির উদ্বোধন তো হলো, বা রাম মূর্তির প্রাণ সঞ্চার তো হলো, কিন্তু তারপর কি? তারপর দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তারও একটা বার্তা এখান থেকে দিলেন প্রধানমন্ত্রী। আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তার যে আবেগপ্রবণ মোদির যে বক্তব্য, সে বক্তব্যে কি উঠে এলো, এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় সোম। সঞ্জয় দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঞ্জয় দা, রাম মূর্তির যে প্রাণ সঞ্চার অযোধ্যার রাম মন্দিরে সেটা করলেন, আহ যেটা বলা যায় যে দীর্ঘ প্রতীক্ষার অবসান, দীর্ঘদিন এই পরে এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো এবং তার প্রাণ সঞ্চারও হয়ে গেল। কিন্তু তারপরেই প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেখানে, যে রাম আগুন নয়, রাম প্রেরণা। রাম মন্দির উদ্বোধনের পরে তিনি বলেছেন যে মানে দেশের সার্বভৌমত্ব থেকে লোকাচার কিছুই তার যে ভাষণ তাতে বাদ যায়নি। তিনি বলেছিলেন যে রাম মন্দির হলে দেশে আগুন লেগে যাবে, কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। রাম মন্দির সদ্ভাব ও সমন্বয়ের প্রতীক। রাম মন্দির সমাজের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। রাম আগুন নয়, রাম প্রেরণা, রাম বিবাদ নয়, রাম সমাধান। রাম শুধু আমাদের নয়, রাম সবার। রাম শুধু বর্তমান নয়, রাম অনন্তকাল। গোটা বিশ্ব জুড়ে রয়েছে রাম। এই যে তার বক্তব্য, অর্থাৎ রাম পথ থেকে রাষ্ট্রপথ, মোদির যে রাম দর্শন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আহ, এই দর্শন নতুন নয়। আহ, মানে মোদিজির যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ব্যাকগ্রাউন্ড, এই ভাবনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে একদম শুরু থেকেই ছিল, এখনো আছে। যতদিন সংঘ থাকবে আমার মনে হয় ততদিন থাকবে সংঘের। আহ, যে মূল ভিত্তি যার উপরে দাঁড়িয়ে, মানে সংঘের যে কি বলবো আইডিওলজিক্যাল বেস, যেটা আইডিওলজিক্যাল বেসটা হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। হুম। এখন এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, ধরুন, যখন তিমুরিদরা এসেছিল, অর্থাৎ তুর্কিরা যখন এসেছিল, আমাদের আক্রমণ করেছিল, ভারতবর্ষ তখনও তো কমসে কম না হলেও 15-16 কোটি লোক তো ছিলই। হুম। এবং ঘোড়ায় চড়ে কজন আসতে পেরেছে? কজন আসতে পেরেছে? 500, 1000, 2000, 5000, 10,000, 15,000, 20,000? তার বেশি তো নয়। অত দূর থেকে ঘোড়ায় চড়ে চড়ে হাজার লোক এসেছিল, কিন্তু তারা দেখুন 800 বছর ভারতবর্ষ শাসন করে দিয়ে চলে গেল। সিমিলারলি ধরুন, যখন ইংরেজরাও আমাদের এখানে এখন রাজত্ব করেছে, খুব মানে এসব ডকুমেন্টেড আছে, খুব বেশি হলে 1 লক্ষ ইংরেজ ছিল। হুম। আর আমরা ততদিনে প্রায় 30-32 কোটি পৌঁছে গেছি। তো 32 কোটি লোককে 1 লক্ষ ইংরেজ 200 বছর ধরে শাসন করে গেল। কোনো তো কারণ থাকবে। কারণটা কি? কারণটা হচ্ছে ভারতবর্ষ, আর যারা আক্রমণ করতে এসেছিল তারা এরা হচ্ছে আক্রমণকারীরা এক ছিল, আমরা বিভক্ত ছিল। হুম। এবং আমাদের এই যে আমরা বিভক্ত ছিলাম তার সুযোগ নিয়ে যারা আক্রান্ত, তারা চিরকাল আমাদের মধ্যে নানা রকম বিভাজন সৃষ্টি করেছে। কখনো জাতির বিভাজন সৃষ্টি করেছে, কখনো বর্ণের বিভাজন সৃষ্টি করেছে, কখনো ভাষার বিভাজন সৃষ্টি করেছে, কখনো পন্থের বিভাজন সৃষ্টি করেছে। যত রকম ভাবে পেরেছে আমাদের বিভাজন সৃষ্টি করেছে। এই ধরুন, আমরা ছোটবেলা থেকে, আপনিও পড়েছেন বিপ্লব, আমিও পড়েছি, আমরা ছেলেবেলা থেকে তো সেই পড়ে এসছি না যে ওই
ইয়েরা এসছিল, কি নাম ওদের বলে, আর্যরা এসছিল, এসে দ্রাবিড়দের এখান থেকে তাড়িয়ে দেয়। দ্রাবিড়রাই এখানকার আসল লোক, তারা গিয়ে এক কোনায় জঙ্গলের মধ্যে বসেছিল, আর তারপরে আর্যরা সব দখল করে নিয়ে তারাই সব বেদ টেদ উপনিষদ ইত্যাদি সব তাদেরই সব মস্তিষ্ক প্রসূত ইত্যাদি, এবং সংস্কৃত ভাষা ইত্যাদি সবই তারাই নাকি চাপিয়ে দিয়েছে। এখন তো প্রমাণ হয়ে গেছে এই আর্য থিওরিটাই বোগাস, ফ্রড ছিল। আমাদের ছেলেবেলা থেকে ভুল শেখানো হয়েছে, কোনো আর্য ইনভেশন এখানে হয়নি। এই পুরো জিনিসটাই করা হয়েছিল যাতে আর্য অনার্য বিভেদ করে সাউথ আর নর্থের মধ্যে একটা বিভেদ করে দেওয়া যায়। অর্থাৎ আপনি যদি মানে ভারতবর্ষকে বিভিন্নভাবে ভেঙে ফেলতে পারেন, ভারতবাসীদের মধ্যে বিভিন্নভাবে যদি একটা বিভাজন সৃষ্টি করতে পারেন, তাহলে সেই বিভাজনের মাধ্যমে আপনি ভারতবর্ষকে শাসন করতে পারেন। এই এই হচ্ছে মূল কথা। মূল কথা, এবার হ্যাঁ। তাহলে তার অ্যান্টিডোটটা কি? অ্যান্টিডোটটা কি? অ্যান্টিডোট হচ্ছে সারা ভারতে এক থাকে, অর্থাৎ সমস্ত ভারতবর্ষ জুড়ে একটাই সংস্কৃতি, এবং সেই সংস্কৃতি একবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি, এপাশে কচ্ছ থেকে ও পাশে অরুণাচল প্রদেশ অব্দি একটাই সংস্কৃতি ফলো হয়। ফলো হয় মানে কি? মানে ধরুন শ্রীকৃষ্ণ হচ্ছেন দ্বারকাধীশ, একদম ভারতের পশ্চিমতম কোণের রাজা, আর তার সম্পর্কিত যে নাচটা ক্লাসিক্যাল ডান্স হিসেবে আহ, মানে সকলে সেটাকে মানে, সেটা হচ্ছে মণিপুরের নৃত্য, মণিপুরি। মণিপুরে শ্রীকৃষ্ণ জীবনে কোনদিন জানি। এই যে কালচারাল যে একতাটা না, একই সময় ওনামও হচ্ছে, নববর্ষ হচ্ছে, এই সরি আপনার নবান্ন হচ্ছে, বিহু হচ্ছে বিভিন্ন জায়গায়, এইটার প্রতিভূ হচ্ছেন শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র গেছিলেন, থাকতেন অযোধ্যায়, মানে অযোধ্যার যুবরাজ, বিয়ে করলেন নেপালের এক রাজকুমারীকে, জনকপুরী, আর গিয়ে ওই পুরো সাউথ ইন্ডিয়া ঘুরে ঘুরে সৈন্য সামন্ত জোগাড় করে করে গিয়ে শ্রীলঙ্কা থেকে নিজের বউকে ছাড়িয়ে নিয়ে ফেরত এলেন। এই যে সারা ভারতবর্ষকে এক সূত্রে গাঁথা একটাই সংস্কৃতি, যে সংস্কৃতির নাম হচ্ছে প্রেম বা মনুষ্যত্ব, এই এর প্রতিভূ হচ্ছেন শ্রীরামচন্দ্র। ফলে এইবার এই লাইটে যদি আপনি আজকে প্রধানমন্ত্রীর ভাষণটাকে বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন প্রথম থেকে শেষ অব্দি কিন্তু উনি এই কথাটাই বলে গেছে। প্রধানমন্ত্রী কি বললেন? বললেন যে আমাদের আহ, এই এই রাম মন্দির হচ্ছে সদ্ভাব ও সমন্বয়ের প্রতীক, হুম। তাই তো? তারপরে বললেন যে এই এর ফলে কি হবে? রাম মন্দির সমাজের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং সেই সূত্রেই আপনি যে কথাটা বললেন, উনি বলেছেন রাম আগুন নয়, রাম প্রেরণা, রাম বিবাদ নয়, রাম সমাধান, রাম শুধু আমাদের নয়, রাম সবার, রাম শুধু বর্তমান নয়, রাম অনন্তকাল, গোটা বিশ্বজুড়ে রয়েছে রাম। এই যে পুরো কনসেপ্ট আপনি দেখছেন, যেটা প্রধানমন্ত্রী বলছেন, এটা সমস্তটাই হচ্ছে দেশের সার্বভৌমত্ব, লোকাচার, ইতিহাস সব কিছুকে নিয়ে একটা যে কম্পোজিট কালচার, এবং তার প্রতীক হচ্ছেন শ্রীরাম। বারে বারে ওনার কথায় এটাই ফুটে আসছে। এরপরে আপনি আরেকটা জিনিস দেখুন, উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। উনি যখন এই আপনার অনেক কিছু বললেন, আজকে ঐতিহাসিক দিন, ঐশ্বরিক দিন, ওনার কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে ইত্যাদি, সেটা তো আমরা জানি যে উনি খুব অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে গেছেন, এবং এখনো খুব কঠিন নিয়ম পালন করেছেন, যেগুলো আমরা শুনলাম। ফলে সেখান থেকে ওনার মানসিকভাবে এরকম এত বড় একখানা ঘটনার যদি কেউ, আমরা তো সাক্ষী থাকা অবস্থাতেই এতটা অনুপ্রাণিত, যিনি অ্যাকচুয়ালি ওইখানে ছিলেন, নিজের হাতে জিনিসটা করলেন, তার তো খুব স্বাভাবিকভাবেই তার এফেক্ট অনেক বেশি হবে, অনেক বেশি, হ্যাঁ। কিন্তু হ্যাঁ হবেই। সুতরাং আমি আমি ওই ওই ইমোশনাল দিকটার দিকে যাচ্ছি না, কিন্তু উনি যেটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, সেটা হচ্ছে যে কালচক্র পরিবর্তন হয়ে গেল। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা কথা। মানে উনি বললেন যে এই এই মন্দির হচ্ছে কালের চক্রে সর্বকালে চিরন্তন রেখা। তার মানে কি, কালচক্র পরিবর্তন হয়ে গেল, মানে ভারতবর্ষের যে এই যে ঔপনিবেশিক ইতিহাস ছিল, এবং এ কথাটা উনি উল্লেখও করেছেন যে আমরা
ওই ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে এলাম, এবং তার উপর একটা প্রলেপও পড়লো। এটা তো ঘটনা যে এই যে ক্ষতটা এতদিন ধরে মানে দগদগে একটা ঘা হয়ে 500 বছর ধরে দেশের বুকে জেগেছিল, তার উপরে আজকে ফাইনালি তো একটা প্রলেপ পড়লো। হুম। এটা তো ঘটনা। তো এবং সেই জন্য উনি বলছেন যে কালচক্রের একটা নতুন কালচক্র শুরু হলো। কালচক্র মানে কি? মানে ক্যালেন্ডারও বলতে পারেন, বা ভবিষ্যতে যেভাবে আমরা এগিয়ে যাব তার যে দিশা সেও বলতে পারেন। মানে বেসিক্যালি উনি যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে এই যে মন্দিরটা হয়ে গেল, এটা একটা ওয়াটারশেড। এবার এর আগে যা ছিল, যা যা যে কারণে আমাদের এই এত সংঘর্ষ করতে হলো, আমাদের যে বিভাজন হলো, আমরা যে দেশ আলাদা, মানে আমরা মানুষ আলাদা আলাদা হয়ে গেলাম, জাতি প্রথা শুরু হয়ে গেল, নর্থ মানে দক্ষিণ আর উত্তরে ডিভিশন হয়ে গেল, কিছু এগুলোকে এবার আমরা পেছনে ফেলে দিতে পারি। কেন? কারণ এই মন্দিরটার মাধ্যমে আমরা তার একটা ফুল স্টপ টানলাম, একটা ইতি টানলাম। হুম। এবং এখন থেকে আমরা যেগুলো করব সেটা হচ্ছে, আমরা যে কারণে সোনার ভারত ছিলাম, আরে বাবা এত লোক সারা ভারত পৃথিবী থেকে এসে আমাদের আক্রমণ করতো, আমরা যদি একদম ভিখিরি থাকতাম তাহলে তো আক্রমণ করতো না। হুম। অবভিয়াসলি এখানে প্রচুর ওয়েলথ ছিল, প্রচুর ঐশ্বর্য ছিল, তার জন্যই তো তারা আসতো। ফলে সেই জায়গায় যদি আমরা আবার ফিরে যেতে চাই, তাহলে আমাদের আবার সেই যুগের যে একতা ছিল, সেই যুগের যে সাংস্কৃতিক রাষ্ট্রবোধ ছিল, সেইটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং তারপরে উনি আরেকটা খুব মানে শেষে যখন উনি শেষ করছেন, তখন উনি বলছেন যে মন্দির তো হয়ে গেল, এবার কি হবে? হুম। হ্যাঁ, এই জায়গাটা ঠিক। তখন হুম। খুব খুব ইম্পর্টেন্ট হুম। কথা, যে মন্দির তো হয়ে গেল, এবার হুম। কি হবে? এই যে কথাগুলো এবারে উনি বললেন না, এটা অ্যাজ এ স্টেটসম্যান বল, ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে বল, মানে আগামী 1000 বছরের যে আমাদের পথ চলা, সেই পথ চলার দিশা একটা নির্দেশ উনি করে দিলেন। কি বললেন? যে আমাদের প্রজন্মকে কালজয়ী হিসেবে বাছা হয়েছে, অর্থাৎ কালকে জয় করার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমাদের এই প্রজন্মের আছে। অর্থাৎ এই প্রজন্ম, এখনকার যে আপনি আমরা সবাই এবং আমাদের পরবর্তী প্রজন্মগুলো, আমরা তো কেউ স্বাধীনতা সংগ্রামে লড়িনি, হুম। আমরা কেউ মুঘলদের সঙ্গেও লড়িনি, আমরা কেউ প্রাণ টান দিইনি, কিন্তু ভবিষ্যৎ গড়ার যে যে অপরচুনিটি, সেটা কিন্তু আমাদের এখন রয়েছে। এবং ওই 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 ধরনের সমস্যাগুলো ফেস না করেই আমরা কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিজেদের মতো করে গড়ে তোলার মতো বলিয়ান। সেই জন্য বলছেন যে আমাদের প্রজন্মকে কালজয়ী হিসেবে বাছা হয়েছে। রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে এই পদক্ষেপকে মনে রাখা হবে। আজ থেকে আগামী 1000 বছরের ভারতের নির্মাণের কথা মনে রাখতে হবে, ভারতের নির্মাণের কথা মনে রাখতে হবে। সবাই এই মুহূর্ত থেকে দিব্য ভারতের শপথ নিচ্ছি। রামের বিচার মানুষের সঙ্গে সঙ্গে জনমানুষেও হোক, এটাই রাষ্ট্র নির্মাণের চাওয়া হওয়া উচিত। রামের বিচারটা কি? রামের বিচার হচ্ছে, ওনাকে কি বলা হয়? ওনাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। দেখুন, শ্রীরামচন্দ্রের মতো রাজা, অর্থাৎ ওরকম শ্রীরামচন্দ্র মানে যখন উনি অযোধ্যার যুবরাজ ছিলেন, তখন রাজ্যটা তো খুব ছোট ছিল। হুম। ওর থেকে তো অনেক বড় রাজ্য সমুদ্রগুপ্তের, চন্দ্রগুপ্তের, চোলাদের। কই সমুদ্রগুপ্তের মন্দির বা আহ, বা চন্দ্রগুপ্তের মন্দির বা চোলাদের মন্দির তো তৈরি হয় না। এবং যদি বলেন যে ওনাকে ওই বিষ্ণুর অবতার ইত্যাদি, আরে বাবা, বিষ্ণুর অবতার তো আরো 10 জন আছেন। পরশুরামের কটা মন্দির দেখেছেন? কুর্ম অবতারের কটা মন্দির দেখেছেন? বামন অবতারের সারা ভারতবর্ষে কটা মন্দির দেখেছেন? তাহলে শ্রীরামচন্দ্রের মন্দির এত কেন? তার কারণ হচ্ছে যে শ্রীরামচন্দ্রের সঙ্গে অন্যদের একটা বেসিক পার্থক্য হচ্ছে, উনি মর্যাদা পুরুষোত্তম। উনি জীবনে কোনোদিন এমন কোনো কাজ করেননি যাতে ধর্ম এতটুকু চ্যুত। ওনার যে বয়সে, অর্থাৎ যে আশ্রমে, যে যা ওনার কর্তব্য, উনি নিজের ক্ষতি করেও সেই কর্তব্য সাধন করেছেন। এই যে গাইডিং প্রিন্সিপাল, অর্থাৎ তোমাকে তোমার জীবনের মানে কাকে তোমাকে মানক হিসেবে গ্রহণ করতে হবে, রাষ্ট্রের মানক আজ থেকে শ্রীরামচন্দ্র। প্রধানমন্ত্রীর পুরো ভাষণে ঘুরে ফিরে কিন্তু এই কথাটাই উনি এস্টাবলিশ করলেন। একদম।
আমরাও সেটা দেখলাম যে সত্যি রামপথ থেকে যে রাষ্ট্রপথ, প্রধানমন্ত্রীর যে আজকে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু কোথাও রাজনীতির কথা উঠে আসেনি। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এরপরে, যে রাম মন্দির তো হলো, রামলালার মূর্তি তো প্রতিষ্ঠা হলো, প্রাণ সঞ্চার হলো, কিন্তু তারপরে তারপরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই তিনি তার বক্তব্যে রাখলেন। সঞ্জয় দা খুব ভালো ব্যাখ্যা করলেন, ধন্যবাদ সঞ্জয় দা। আর আপনারা আমাদের এই ব্যাখ্যা শুনে অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপাতত ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সঞ্জয় দা, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।